কিন্তু নিয়মিত পাই, কিন্তু আপনার ব্যস্ততার জন্য আসলে নিয়মিত পাওয়া যাচ্ছে না। এই ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়ে গেল। মুস্তাক ভাই বলছিলেন আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন 5ই আগস্ট ক্যান্টনমেন্টে, এবং আপনারা যদি এইটা না দেন, আইনিভাবে এটা সিদ্ধ হয় না। আপনারা সরকারের সংসদের প্রধান বিরোধী দল ছিলেন, এবং তারপরে আপনারা একটা মিটিংয়ে সম্ভবত অ্যাটেন্ড করছেন, তারপর থেকে আপনারা আর মিটিংয়ে আপনাদেরকে ডাকা হয় না। সব মিলিয়ে প্রথমত হলো এই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকটাকে আপনি কিভাবে দেখছেন, আর আপনাদেরকে না ডাকার পেছনে যুক্তিটা কি আসলে সরকারের? আপনারা কি কোনো ব্যাখ্যা চাইলেন কিনা? এই দুইটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন করব পরে। জি, ধন্যবাদ। এটা আসলে একটা পিক অ্যান্ড চুজের ভিত্তিতে হচ্ছে। সরকার যাকে ইচ্ছে ডাকছে, যাকে ইচ্ছে ডাকছে না। এখানে ছাত্রের একাংশ বলবো একটা স্পষ্ট ভয়েস রেজ করেছে জাতীয় পার্টিকে ডাকা যাবে না। সেটা ন্যাচারালি বর্তমান গভর্নমেন্টের পছন্দ হয়েছে, তারা অ্যাডপ্ট করেছে। তো এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত, বর্তমান গভর্নমেন্টের সিদ্ধান্ত। এটা তো আমরা বিব্রত, একটু আশাহত, একটু দুঃখপ্রাপ্ত, কিন্তু আমরা মনে করি রাজনীতিতে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। মূল বিষয় হচ্ছে কয়েকটি। প্রথম হচ্ছে এই কমিশনগুলো কিন্তু কোনো সাংবিধানিক কমিশন না। আমাদের সংবিধানে পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা আছে, আমাদের সংবিধানে ইলেকশন কমিশনের কথা বলা আছে, আবার বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটিউট করে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, কম্পিটিশন কমিশন, বিভিন্ন কমিশন করা আছে। এর বাইরে এই কমিশনগুলো হচ্ছে একটা সিম্পল অফিস অর্ডারে করা হয়েছে। এই কমিশনের কোনো স্ট্যাটুটরি ভিত্তি নাই। অন্য যতগুলো কমিশন আগে করা হয়েছে সবগুলো একটা আইন দ্বারা করা হতো। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আইন, এটা দিয়ে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন করা হয়েছে। কম্পিটিশন কমিশন আইন, এটা দিয়ে প্রতিযোগিতা কমিশন করা হয়েছে। এগুলো একটা এক্সিকিউটিভ অর্ডারে, মিনিস্ট্রিয়াল অর্ডারে করা হয়েছে, একটা সাজেস্টিভ বডি। এই কমিশন রিপোর্ট দিয়েছে, আমি স্বাগত জানাই, তারা রিপোর্ট দিয়েছে। সেখানেও আমাদের সাথে ফর্মাল আলোচনা করি, যদিও আমরা সংবিধান কমিশনের আমরা জমা দিয়েছি, আমরা আমাদের মন্তব্যটা জমা দিয়েছি এবং অনেকগুলো রিফ্লেক্ট হয়েছে। এটা আমাদের কারণে হয়েছে কিনা জানি না, রিফ্লেক্ট হয়েছে। এই কমিশনের যে রিপোর্ট, it is not an act of parliament, it is not an ordinance, or এটা কোনো জুডিশিয়াল ভার্ডিক্ট না। ভবিতব্য যে সরকার আসবে, সেই সরকার যদি এটাকে মেনে নেয়, যতটুকু মানবে বাস্তবায়ন হবে। আর হতে পারে এর কিছু অংশ এখনই রাষ্ট্রপতি অর্ডিন্যান্স পাস করে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু যেখানে সংবিধান অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে সেখানে তো অর্ডিন্যান্স পাস করতে পারবে না, শুধু অ্যাক্ট করতে পারবে। আবার অ্যাক্ট অর্ডিন্যান্স পাস করলো, সেই অর্ডিন্যান্সটাও তো সামনের সংসদে পাস হতে হবে। 111-এ আমি ভুলে গেছি, 111-এ 2 বছরে প্রায় আই থিঙ্ক 200 বা 300টি আইন করা হয়েছিল। তার মধ্যে 1/3 আইন কিন্তু আওয়ামী লীগ এসে রেখেছিল, বাকিগুলো ফেলে দিয়েছে। প্রথম সংসদ অধিবেশনের 30 দিনের মধ্যে র্যাটিফাই না করলে অটোমেটিক আইনগুলো বিলুপ্ত হয়ে গেছে। এটা হলো প্রথম জিনিস। কমিশনের রিপোর্টটাকে খুব গুরুত্ব দেওয়ার মতো বেশি কিছু নাই। দ্বিতীয় জিনিস হচ্ছে, ডক্টর ইউনূস স্যার প্রভাবতুল্য ব্যক্তি, শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে। ওনার লেকচার অনেক শুনেছি, ওনার লেকচার পৃথিবীর রাষ্ট্রপতিরা শোনে, প্রাইম মিনিস্টাররা শোনে, টিকিট কেটে শোনে। ওনার লেকচারকে বিক্রি করে অন্য একটি ইভেন্ট কোম্পানি লক্ষ কোটি টাকা আয় করে, উনিও অনেক বড় অনারিয়াম পান। এই মাপের একজন ব্যক্তি, নোবেল লরিয়েট, অনেকেই নোবেল লরিয়েট পেয়েছে, কিন্তু উনি আরো বেশি বিস্তৃত হয়েছেন। আমরা তো ভেবেছিলাম উনি নেলসন ম্যান্ডেলা হবেন। নেলসন ম্যান্ডেলাকে কত বছর জেলে রেখেছে হোয়াইটরা ফালতু মামলায় কি, এবং তখনও যদি ভোট হতো নেলসন ম্যান্ডেলার পার্টি সব উইন করতো। তখন যুদ্ধ হলেও নেলসন ম্যান্ডেলার দল জিততো, কিন্তু যুদ্ধ ঠেকানোর জন্য উনি মিক্সড ক্যাবিনেট করেছেন। যারা তাকে জেলে রেখেছে 20-22 বছর, আরবিট্রারি 50% ক্যাবিনেটের মেম্বার উনি হোয়াইট দিয়েছেন, 50% উনি ব্ল্যাক দিয়েছেন, দেশ বাঁচানোর জন্য, রাষ্ট্র বাঁচানোর জন্য, যুদ্ধ এড়ানোর জন্য। আজকে যে প্রক্রিয়াটা হচ্ছে, এই প্রক্রিয়াটা যুদ্ধ এড়ানোর প্রক্রিয়া না। ইট ইজ নট এ প্রিভেনশন অফ ওয়ার, ইট ইজ এ ফ্যাসিলিটেশন অফ ওয়ার। আপনি আওয়ামী লীগকে ডাকবেন না, একটা পার্সেন্টেজ অফ পিপলকে আপনি বাদ দিলেন। জাতীয় পার্টিকে ডাকবেন না, একটা পার্সেন্টেজ অফ পিপল বাদ দিলেন। হাসিনা কিনুর দল বাদ দিলেন, জানি না রাশেদ খান মেননের দল বাদ দিলেন। তাহলে আপনি একটা পার্সেন্টেজকে প্রথমেই বাদ দিয়ে যে ঐক্যমত করলেন, এটা তো ঐক্যমত হতে পারে না। এটা একাংশ হতে পারে, এটা বৃহদাংশ হতে পারে, কিন্তু ঐক্যমত হলো না। এই ঐক্যমতটা করা কি ডক্টর ইউনূসের পক্ষে খুব কঠিন ছিল? উনি যদি ডাকতেন আওয়ামী লীগের একটি অংশকে, 3 অংশকে, সবাই আসতো, জাতীয় পার্টি সাড়া দিয়েছিল। তো উনি সেটা না করে যে বিভাজনের দিকে যাচ্ছেন, এটা তো কাউন্টার প্রোডাক্টিভ হবে, ভয়ঙ্কর ভাবে। কারণ যখন ভোট আসবে এবং ভোটে একটা বৃহৎ অংশকে বাদ দেওয়া হবে, সেই বৃহৎ অংশ তো
গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে দেশকে। এবং সেই বিরোধী অংশ যখন দেখবে ভোটে তো দাঁড়াতে পারছে না, টর্চার করা হচ্ছে, সারা বিশ্ব তাকিয়ে থাকবে। সেই অংশটাকে নিয়ে দেশ আগাবে কিভাবে? দেশ তো ভাগ হয়ে যাবে। এক ভাগে ওই ভোটে যাদেরকে অংশগ্রহণ করতে দিবেন না তারা থাকবে, আরেক ভাগে যারা ভোটে অংশগ্রহণ করবে তারা থাকবে। অমুক দেশ এই অংশকে সাপোর্ট দেবে, অমুক দেশ ওই অংশকে সাপোর্ট দেবে। বাংলাদেশের বিষয় এখনো খুব কষ্ট লাগে। এখানে মোস্তাক ভাইয়ের মধ্যে খুব বর্ষীয় রাজনীতিবিদ আছেন, আকসুর জিএস ছিলেন। দেশ আমাদের, মাটি আমাদের, নদী আমাদের, মানুষ আমাদের, সবাই ভাত খাই, সবাই একই কাপড় পরি। আমাদের বিষয়ে কি আলাপ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে, তার উপর বাংলাদেশ নির্ভর করে। কি হাস্যকর! এই জায়গা থেকে কি বের হওয়া যেত না? অবশ্যই বের হওয়া যেত। বের হওয়ার মতো ব্যক্তিত্ব ডক্টর ইউনূস ছিলেন, আছেন। তাকে অনেকেই কাজ করতে দেয়নি। যেটা প্রবলেম হয়েছে, ওনার কোনো পলিটিক্যাল দল নাই, ফলে যারা আন্দোলন করেছে তারাই তার স্ট্রেংথ। তারা যা বলছে উনি তাই শুনছে, অথবা ভাইস ভার্সা, উনি যেটা করতে যাচ্ছেন তাদের মাধ্যমে বলাচ্ছেন। এটাও মিথিক্যাল আছে। হোয়াট এভার, লায়াবিলিটি হিউজ। একটা গৃহযুদ্ধ, একটা ফ্যাকশন, একটা ভাগ কোথায় নিয়ে যাবে দেশকে? লক্ষ লক্ষ লোক মারা যাবে। বাংলাদেশ থাকবে না, অর্থনীতি থাকবে না। এক্ষেত্রে অবশ্যই অন্তর্ভুক্তি আনতে হবে। স্বল্প মেয়াদে ওয়ান সাইডের ইলেকশন টিকে যেতে পারে, দীর্ঘমেয়াদে কখনোই ওয়ান সাইড ইলেকশন টিকবে না। আওয়ামী লীগ দুটো ওয়ান সাইড ইলেকশন করেছে, একটা 14 সালে ইলেকশন করেছে, একটা 24 সালে করেছে। 14 সালে 5 বছর ছিল, 24 সালে 6 মাসও থাকতে পারেনি। তার দুটো মিলালে তারা 5.5 বছর ছিল, 2 ইলেকশন মিলায়, গড়ে এক ইলেকশনে 3.5 বছর। এখন যদি কেউ একতরফা ইলেকশন করে সরকার গঠন করে, আমার ব্যক্তিগত অভিমত, সেই সরকারও মেয়াদ পূর্ণ করতে পারবে না। তো সেদিকে হাঁটার তো কোনো প্রয়োজন নাই। কি, ধন্যবাদ। একদম, সঙ্গে থাকুন।